এই দুজনেই কিন্তু ভারতবর্ষের অন্ধকারত্ব, কুসংস্কার, ভীতগ্রস্ত মানসিকতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। আপনারা জানেন, শিকাগোতে যখন ধর্ম সম্মেলন হচ্ছিল তখন কিন্তু হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে স্বামী বিবেকানন্দ বা নরেন্দ্রনাথ দত্ত নির্বাচিত ছিলেন না। সেই ধর্ম মহাসভায় হিন্দুত্ববাদীদের প্রতিনিধি, আমি নির্দিষ্ট করেই বলছি, হিন্দুত্ববাদীদের প্রতিনিধি তারা সেখানে উপস্থিত ছিলেন। তরুণ শিক্ষিত নরেন্দ্রনাথ দত্ত তিনি প্রতিদিন প্রতি মুহূর্তে দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন, যন্ত্রণা পেয়েছেন যখন দেখেছেন যে হিন্দুত্বের নাম করে ব্রাহ্মণ্যবাদী চিন্তা মানুষের মধ্যে কি নির্মম বিভাজন তৈরি করেছে, মানুষের মধ্যে অস্পৃশ্যতার জন্ম দিয়েছে। তিনি গোটা ভারতবর্ষ পরিভ্রমণ করেছিলেন, এসব ইতিহাস আপনাদের জানা। সমস্ত ভারতবর্ষ পরিভ্রমণ করতে করতে যখন তিনি জানতে পারলেন যে শিকাগোতে এইরকম একটা ধর্ম মহাসম্মেলন হচ্ছে, তখন তিনি সেখানে যোগদানের জন্য প্রায় ভিক্ষা করে অর্থ জোগাড় করে সেখানে পৌঁছলেন। প্রবেশ দ্বারে তার অনুমতি ছিল না। তিনি সেখানে বুদ্ধিজীবী সম্প্রদায়ের মানুষ, অধ্যাপক, তাদের সঙ্গে তার কিছু বিতর্ক হয়। সেই বিতর্কের মধ্য দিয়ে আমেরিকান একজন অধ্যাপক দেখতে পেলেন এই তরুণটির মধ্যে অনন্য প্রতিভা আছে, এর পাণ্ডিত্য আছে। সে বলছে, আমাকে আপনি একটা পরিচিতি পত্র দিন যাতে আমি শিকাগো ধর্ম মহাসম্মেলনে বক্তৃতা করতে পারি। সেই অধ্যাপকের পরিচিতি পত্র নিয়ে নরেন্দ্রনাথ বক্তৃতা করতে উঠলেন। তিনি উঠে বললেন, হে আমার আমেরিকার ভাই বোনেরা, আমি এমন একটা সভ্যতা থেকে আসছি যে সভ্যতা পৃথিবীর সমস্ত নিপীড়িত মানুষকে আশ্রয় দিয়েছে। তা হচ্ছে ভারতীয় সভ্যতা। সিন্ধু সভ্যতার উত্তরাধিকার হিসেবে আপনাদের কাছে এসেছি। এবং তারপর তিনি তার বক্তৃতা বলেন, এবং তার বক্তৃতার শেষে ধর্ম মহাসভায় যারা উপস্থিত ছিলেন তারা উপলব্ধি করলেন যে এতক্ষণ যারা ধর্ম নিয়ে কথা বলছিলেন, তিনি খ্রিস্টান হতে পারেন, বৌদ্ধ হতে পারেন, পার্সি, জৈন, হিন্দু, ব্রাহ্মণ, তাদের কথার পেছনে আর যাই থাক, মানবতার যে মূল সুর তা ছিল না। এবং সেই জন্যই বিবেকানন্দ সেখানে বক্তৃতা করতে করতে তাদের বলেছিলেন, তোমরা আমাদের স্পিরিচুয়ালিজম শিখিও না, আধ্যাত্মবাদ শিখিও না। আমরা তোমাদের কাছে বিজ্ঞান এবং প্রকৌশল শিখতে চাই। আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি চাই। আমার ভারতবর্ষ পিছিয়ে পড়েছে, অবিজ্ঞান এবং কুসংস্কারের আবহের মধ্যে তাকে ভাঙা দরকার। আমার কথা নয়, স্বামীজির কথা। আপনারা স্বামীজির যে কোনো বক্তৃতা পুঞ্জ থেকে দেখে নিতে পারেন। এবং তাই তিনি তার ছোট ভাই মহেন্দ্রনাথ যখন বিলেতে যাচ্ছেন, দাদার কাছে অনুমতি চাইতে গেছেন। বলছে, কি করতে যাচ্ছ? বলছেন, ওকালতি করতে যাচ্ছি। তো নরেন্দ্রনাথ বলেন, তুমি যদি ইলেকট্রিক মিস্ত্রি হওয়ার জন্য যেতে আমি খুশি হতাম। তুমি যদি খানিকটা সায়েন্স টেকনোলজি নিয়ে পড়াশোনা করতে যেতে আমি খুশি হতাম। তার কারণ সমাজকে এগিয়ে নিয়ে যায় বিজ্ঞান এবং প্রকৌশল। আধ্যাত্মবাদ তো পরের কথা, আগে তো মানুষের অস্তিত্বের কথা। আমার যদি অস্তিত্বই না থাকে, আমি আধ্যাত্মবাদ নিয়ে কোথায় আলোচনা করব? আরেকজন ভারতবর্ষের বুকে স্কুলের মাস্টারমশাই, শীর্ণকায় চেহারা, তিনি ক্লাসে অঙ্ক শেখান। অঙ্ক শেখাতে শেখাতে যে ছেলেটির মধ্যে একটু মেধা দেখতে পান তাকে কাছে ডাকেন। কাছে ডেকে বলেন, কেমন আছিস? ভালো আছি। কিরকম ভালো আছিস? কেন স্যার, বেশ তো ভালো আছি। তিনি বলেন, হ্যাঁ, ইংরেজরা তো আমাদের জন্য রাস্তাঘাট করে দিচ্ছে, আমাদের জন্য নতুন নগর তৈরি করে দিচ্ছে, তোদের কি আত্মসম্মান দিচ্ছে? ছাত্ররা বললেন, সত্যি তো, আমাদের তো কোনো আত্মসম্মান নেই। তাহলে মাস্টারমশাই, তাহলে তোদের
আমার সঙ্গে আসতে হবে, গুপ্ত বাহিনী তৈরি করতে হবে, এবং তোদের কাজ হচ্ছে আরো যারা ভালো ছেলে লেখাপড়া করে তাদের ডেকে নিয়ে আসা। অনন্ত সিং, গণেশ ঘোষ মাস্টারদার 2 প্রধান সেনাপতি, তারা বেরিয়ে পড়লেন পাড়ায় পাড়ায়, স্কুলে স্কুলে ছেলে মেয়ে খুঁজতে। ধরে নিয়ে এলেন মাস্টারদার কাছে। অম্বিকা চক্রবর্তী বলেন, মাস্টারদার 2জনকে পেয়েছি। তাদের দেখে মাস্টারমশাই বলছেন, তুই আমাদের সঙ্গে আসবি কেন রে? আমাদের এখানে এলে পরে বিপদ, যে কোনো সময় তোদের প্রাণ চলে যেতে পারে, যে কোনো সময় পুলিশ ধরে নিয়ে গিয়ে অত্যাচার করতে পারে, কেন আসবি? তারা বলছেন, মাস্টারমশাই আমরা শুনেছি আমাদের আত্মসম্মান নেই, আত্মমর্যাদা বোধ আমাদের হারিয়ে যাচ্ছে, আমরা আপনার সঙ্গে থাকতে চাই। মাস্টার বেসুর হোসেন কংগ্রেসের চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি, সামনে সত্যাগ্রহ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। গোটা ভারতবর্ষ জুড়ে তখন মহাত্মা গান্ধীর বিপুল প্রভাব। তিনি ভাবছেন সত্যাগ্রহের মধ্য দিয়ে আমরা ইংরেজকে তাড়াতে পারবো, দেশকে স্বাধীন করতে পারবো। মাস্টারদা মনে করছেন ইংরেজকে শুধুমাত্র সত্যাগ্রহ দিয়ে তাড়ানো যাবে না। ইংরেজের এই প্রবল পরাক্রম যা মানুষকে ভীত সন্তুষ্ট করে রেখেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং তিনি গুপ্ত বাহিনী গড়ে তুললেন। এবং আপনারা জানেন, ভারতবর্ষের ইতিহাসে প্রথম ইংরেজের অস্ত্রাগার চট্টগ্রামে দখল করল গুটি কয়েক তরুণ, এবং তারপর তারা জালালাবাদ পাহাড়ে 2 দিন ধরে ইংরেজের ওই বিশাল অস্ত্র বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে ওই অস্ত্রাগার যেখানে ছিল সেখানে মাস্টারদাকে গিয়ে ভারতবর্ষের জাতীয় পতাকা তুলেছিলেন। সেই 2 মহাপুরুষের জন্মদিনে আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি জেলা পরিষদের কর্মচারীদের সম্মেলন উপলক্ষে। তা এই বিবেকানন্দ বলুন বা মাস্টারদা বলুন, তারা কি চেয়েছিলেন? আজকে আমাদের কাছে এটাই বক্তব্য। মহাত্মা গান্ধী কি চেয়েছিলেন? ভারতবর্ষের অপামর জনগণ যারা অকাতরে প্রাণ দিয়েছেন তারা কি চেয়েছিলেন? তারা চেয়েছিলেন এক মানবিক ভারতবর্ষ, যে ভারতবর্ষের প্রতিটা মানুষ শিক্ষার আলো পাবে, যে ভারতবর্ষের প্রতিটা মানুষ তার 2 হাত দিয়ে, তার শ্রম দিয়ে ভারতবর্ষের ধনসম্পদ বৃদ্ধি করতে পারবে, যে ভারতবর্ষের মানুষ একে অপরকে ধর্মের নামে ঘৃণা করবে না। নাথুরাম গডসে যখন মহাত্মা গান্ধীকে খুন করলেন, আমরা অনেকেই জানি নাথুরাম গডসে কেন খুন করেছিলেন। আমি সাম্প্রতিককালে একটা বই পড়ছিলাম, নাথুরাম গডসের আত্মজীবনী। তিনি বলছেন যে আমি মহাত্মা গান্ধীকে খুন করেছি খুব চিন্তা করে, পরিকল্পনা করে। কেন তুমি খুন করেছ? তিনি আদালতে তার জবানবন্দি দিচ্ছেন। তিনি বলছেন, আমি উচ্চ বর্ণের ব্রাহ্মণ, চিত পাবন ব্রাহ্মণ পরিবারের সন্তান। আমরা ব্রহ্মার মুখ থেকে জন্মেছি। যারা শূদ্র তাদের মাথায় তোলা হচ্ছে। মহাত্মা গান্ধী তিনি হরিজনের নাম করে অস্পৃশ্যদের ক্রমশ ভারতবর্ষের মানুষের মূল স্রোতের সঙ্গে মেশাবার চেষ্টা করছেন। সেজন্য আমি খুন করেছি। মহাত্মা গান্ধী সবচেয়ে বড় হিন্দু ছিলেন। মহাত্মা গান্ধী স্বয়নে স্বপনে নিজেকে হিন্দু এবং রাম রাজ্য প্রতিষ্ঠার স্বপ্নের কথা বলতেন। সেই মহাত্মা গান্ধীকে খুন করলেন কে? রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অন্যতম একজন কর্মী, তার নাম নাথুরাম গডসে। আমাদের দুর্ভাগ্য, আমাদের লজ্জা, আমরা বর্তমানে এমন কিছু মানুষকে নির্বাচিত করেছি যারা নাথুরাম গডসেকে স্মরণ করতেও কুণ্ঠা বোধ করেন না। আজকে ভারতবর্ষে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে, আমাদের স্বাধীনতা সংগ্রামের সমস্ত লক্ষ্য, সমস্ত আদর্শ ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয়েছে। ভারতবর্ষের যখন স্বাধীনতার যুদ্ধ শুরু হলো, ওই ছোট্ট ভগৎ সিং যখন তিনি পার্লামেন্টের মধ্যে বোমা ছুঁড়ে বললেন, আমি কাউকে খুন করতে চাই না, আমি চাই তোমাদের ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলতে, তোমরা আমাদের দেশের মানুষকে শোষণ করছো। যখন জালিয়ানওয়ালাবাগে নিরস্ত্র ভারতবাসীকে ইংরেজ সাম্রাজ্যবাদী পুলিশ নির্বিচারে খুন করলো, এবং খুন করে অনুতাপ নয়, অনুশোচনা নয়,
দুঃখ নয়, খুন করে সে অত্যন্ত গর্বের সঙ্গে বলল পার্লামেন্টের বুকে দাঁড়িয়ে যে আমার যদি বন্দুকের গুলি শেষ না হয়ে যেত আমি আরো মানুষ খুন করতাম। তার কারণ এই ভারতবর্ষের মানুষেরা অসভ্য বর্বর, এদের শিক্ষা দেওয়ার জন্য চাবুকই হচ্ছে একমাত্র রাস্তায়। আমার কথা নয়, জেনারেল ও ডায়ার ব্রিটিশ পার্লামেন্টের বুকে দাঁড়িয়ে কথা বলেছিলেন। আর আমার দেশের মানুষ, আমার দেশের মহান কবি যখন গোটা ভারতবর্ষ বিমূঢ় হয়ে পড়েছে, এতজন নিরীহ মানুষের প্রাণ রক্তাক্ত হয়ে গেছে পাঞ্জাবের রাস্তা, কেউ কথা বলতে সাহস পাচ্ছেন না। মহাত্মা গান্ধী তিনি বিমূঢ়, বুঝতে পারছেন না কি করবেন। তখন আমার বাংলার কবি রবীন্দ্রনাথ তিনি রানীর মুখে তার স্যার উপাধি ছুঁড়ে ফেলে দিলেন। নাইট উপাধি তখন পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ একমাত্র উপাধি ছিল, যে উপাধি পাওয়ার জন্য পৃথিবীর তাবড় ব্যক্তিরা রানীর কাছে অনুমতি প্রার্থনা করতেন। সেখানে দাঁড়িয়ে আমার রবীন্দ্রনাথ রানীর মুখের ওপরে নাইট ছুঁড়ে ফেলে দিলেন। রবীন্দ্রনাথের বিদেশের বন্ধুরা বলছেন তুমি তো কবি, তুমি এসব করছো কেন? তোমার পক্ষে এই সম্মাননা ফিরিয়ে দেওয়া ঠিক নয়। যে সাম্রাজ্যের সূর্যাস্ত যায় না, সেই সাম্রাজ্যের মহারানীর মুখের ওপর তুমি তার দেওয়া শ্রেষ্ঠতম সম্মানকে ফিরিয়ে দিচ্ছ। আমার বাংলার রবীন্দ্রনাথ তার বন্ধুদের বললেন আমার দেশের নির্বাক মূঢ় ভারতবাসীর উপর যারা নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে, আমার দেশের মানুষের মানবাধিকার যারা কেড়ে নেয়, তাদের সম্মাননা গ্রহণ আমি করি না, আমি তাই ছুঁড়ে ফেলে দিলাম। রবীন্দ্রনাথের সেদিনকে নাইট ছুঁড়ে ফেলে দেওয়ার ফলে গোটা পৃথিবী জুড়ে ইংরেজের বিরুদ্ধে মানুষ ক্ষিপ্ত হয়েছিলেন এবং তারই ফলশ্রুতি হিসেবে 1947 সালের 15ই আগস্টে আমাদের যাত্রা শুরু। এই যাত্রা শুরুর আগেও অনেক বাধা, অনেক বিপত্তি ছিল। ইংরেজ সাম্রাজ্যবাদীরা দেখেছিলেন যে ভারতবর্ষের মানুষ ধর্মের রাস্তা ভুলে গিয়ে কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এই মহামানবের সাগর তীরে সমস্ত ধর্মের মানুষ আছেন, সমস্ত বর্ণের মানুষ আছেন। কেহ নাহি জানে কার আহ্বানে এত মানুষের ধারা দুর্বাস্যতে এলো কোথা হতে সমুদ্রে হলো ভরা। এই ভারত মহামানবের সাগর তীরে রবীন্দ্রনাথ দেখছেন সখন্দন মোগল পাঠান দ্রাবিড় চীন এক দেহে হলো নীল। এই আমার ভারতবর্ষ। সেই ভারতবর্ষকে বাঁচিয়ে রাখবার জন্য যখন আমাদের দেশে লড়াই হচ্ছে, তখন ইংরেজ সাম্রাজ্যবাদ দেখলেন এই ভারতবাসীর মধ্যে একটা বিভাজন তৈরি করতে হবে। ঐক্যবদ্ধ মানুষ অনেক বড় শক্তি, এই বিভাজন যদি আমরা তৈরি করতে পারি তবে আমাদের শোষণের যন্ত্র, ভারতবর্ষের মানুষকে যে আমরা লুট করছি, সেই লুটের ব্যবস্থা টিকে থাকবে। তাই আওয়াজ তোলা হলো, আওয়াজ তোলানো হলো। একদল বললেন আমরা হিন্দু, আমরা একটা জাতি, আরেক দল বললেন আমরা মুসলমান, আমরা একটা জাতি। ভারতবর্ষের কোটি কোটি মানুষের মধ্যে বিভাজন তৈরি হয়ে গেল। একদল বললেন আমরা যেহেতু মুসলমান, আমরা যেহেতু ইসলাম বিশ্বাস করি, তাই আমাদের জন্য আলাদা রাষ্ট্র চাই। হে প্রভু মহারানী, তুমি আমাদের জন্য আলাদা রাষ্ট্র করে দাও। আরেক দল বললেন আমাদেরও হিন্দুস্থান করে দিতে হবে, আমরাও হিন্দু। এই হিন্দু মুসলমান যুদ্ধ বাজিয়ে দিয়ে সবচেয়ে বেশি খুশি হলেন ইংরেজ সাম্রাজ্যবাদ। তারা যাওয়ার আগে বললেন আমরা চললুম, আমরা থাকতে পারছি না। তার কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার পর সোভিয়েত রাশিয়া হিটলারের ঘুম কেড়ে নিয়েছে। হিটলার ভেবেছিলেন পৃথিবীকে শাসন করবেন, এখন হিটলারকে আত্মহত্যা করতে হচ্ছে। আর শুধুমাত্র সামরিক শক্তি দিয়ে এই ভারতবর্ষকে নিয়ন্ত্রণ করা যাবে না, তাই আমরা চলে যাব, তোমরা ঠিক করো কি করবে। ওরা ভাবলেন কিছু মানুষ মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে যে ইসলাম নিয়ে তারা দেশ চালাবেন। ইসলাম দিয়ে দেশ চলেছে, আমাকে কি নতুন করে ব্যাখ্যা করতে হবে? ইসলাম দিয়ে দেশ চলেনি। বাঙালি জাতি গর্জে উঠেছেন ইসলামের বিরুদ্ধে, গর্জে উঠেছেন অত্যাচারের বিরুদ্ধে। 71 সালে নতুন বাংলা তৈরি হলো। বাংলা তৈরি হলো কেন? বাঙালি আবেগ, বাঙালির ভালোবাসা, তার মায়ের ভাষা। রবীন্দ্রনাথ, নজরুল,
জীবনানন্দ, এদের আমরা ছাড়তে পারবো না। উর্দু কবিকে আমরা নিশ্চয়ই মনে রাখবো, কিন্তু আমার রবীন্দ্রনাথ, আমার নজরুল, আমার জীবনানন্দ, আমার বিবেকানন্দ, তাদের আমরা ছেড়ে দিতে পারবো না। আমরা তাই মনে প্রাণে ধর্মে ইসলাম হতে পারি, কিন্তু রাষ্ট্রীয় আচরণে আমরা ভাষাকেই গুরুত্ব দিই। সৃষ্টি হলো ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ। যখন ওরা চলে গেল ইসলাম করে, তখন আমাদের যে ভারতবর্ষে আমি জন্মেছি, যে ভারতবর্ষে এখানে যারা আছেন সকলেই জন্মেছেন, সেই ভারতবর্ষে তারা বললেন আমরা নতুন করে ভারতবর্ষকে প্রশাসিত করবার জন্য আলোচনা করব, দিক নির্দেশ করব। তারা সংবিধান সভায় বসলেন। সংবিধান সভায় দীর্ঘ আলোচনা হলো, প্রায় 3 বছর। সেখানে শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন, হিন্দুত্ববাদী অনেক নেতারা ছিলেন। তারা বললেন ওরা যেমন পাকিস্তান পেয়েছে, আমরা তেমন হিন্দুস্তান চাই। এই ঝগড়া যখন হচ্ছে, তখন আমি এই পুরুলিয়ার দাঁড়িয়ে বক্তৃতা করছি, তখন আদিবাসী নেতা তিনি জয়পাল সিং, তিনি বলছেন ওই সংবিধান সভায়, ওহে তোমরা যারা হিন্দু বলছো, তোমরা যারা মুসলমান বলছো, তোমরা সবাই বিদেশি, আমরাই একমাত্র দেশি, আমরা আদিবাসী। এই পুরুলিয়ার মাটির পাশেই কয়েক মাইল দূর থেকে এই কণ্ঠ উঠেছিল যে আমরা আদিবাসী, আমাদের ভারতবর্ষ, আমাদের কোনো ধর্ম নেই, তোমরা হিন্দু মুসলমান বলে মারামারি করছো। যদি মারামারি করতে হয় এই ভারতবর্ষের মাটি ছেড়ে চলে যাও। এত বড় স্পর্ধিত কথা সে বলছিলেন। তারপর অনেক বিতর্কের পর ঠিক হলো, না, আমাদের ভারতবর্ষে হবে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতবর্ষের সমাজ, ভারতবর্ষের জনগণ যে যেখানে আছে সবাই মিলে আমরা ঠিক করছি আমরা একটা প্রজাতন্ত্র তৈরি করব, গণতান্ত্রিক প্রজাতন্ত্র। সংবিধান সভায় জওয়াহরলাল নেহরু যখন তার প্রস্তাব পেশ করছেন, আমি এই সমস্ত কথা আপনাদের সাথে নিবেদন করছি এই জন্যেই যে আমরা যদি আমাদের ইতিহাসকে ভুলে যাই, দৈনন্দিন প্রচারের আবহে যদি আমরা আমাদের অতীতকে ভুলে যাই, আমরা অন্ধকার গহ্বরে পড়ে যাব। সে অন্ধকার গহ্বরের দিকে না যেতে হয়, তাই আপনাদের সামনে কথাগুলো উপস্থাপনা করছি। সেখানে জওয়াহরলাল বললেন যে ভারতবর্ষের স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি আত্মত্যাগ করেছেন দেশের কৃষকেরা, দেশের শ্রমিকেরা। এই শ্রমিক কৃষকদের স্বার্থ রক্ষা করতে হবে। আমার দেশের মানুষের বাক স্বাধীনতাকে গুরুত্ব দিতে হবে। আমার দেশের রবীন্দ্রনাথ বাক স্বাধীনতার উপর দাঁড়িয়ে নাইট ছিঁড়ে দিয়েছিলেন জালিয়ানওয়ালা বাগকে কেন্দ্র করে। এই আমার দেশ চাই, যে দেশে একজন নির্ভয়ে কথা বলতে পারবেন, তাকে জেলের প্রাঙ্গণে দৌড়তে হবে না। এই দেশে আমরা এমন চাই যে দেশের মানুষ ক্ষুধার জন্য অন্যের কাছে হাত পাততে হবে না। আমার তো লজ্জা করে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি গর্ব ভরে বলেন যে আমি ভারতবর্ষের 80 কোটি মানুষকে বিনা পয়সায় খাদ্য যোগান দিচ্ছি। এর থেকে লজ্জার, এর থেকে অপমানের আর কিছু হতে পারে না। এই স্বাধীন ভারতবর্ষে, যে ভারতবর্ষের যখন আমরা সংবিধান গ্রহণ করেছিলাম, সেই সংবিধানে বলা হয়েছিল উই দ্য পিপল অফ ইন্ডিয়া গিভেন টু আওয়ারসেলভস, আমরা আমাদের সংবিধান দিলাম, যে সংবিধান আমাদের সামাজিক ন্যায় এবং অর্থনৈতিক ন্যায় প্রদান করবে। অর্থনৈতিক ন্যায়, অর্থনৈতিক ন্যায়, অর্থনৈতিক ন্যায়। এই অর্থনৈতিক ন্যায় বিনা সামাজিক ন্যায় হতে পারে না। সেই লক্ষ্যে ভারতবর্ষ যাত্রা শুরু করেছিল। আপনাদের মনে থাকতে পারে পণ্ডিত জওয়াহরলাল নেহরুর সঙ্গে আমাদের রাজনৈতিক মতপার্থক্য ছিল, আছে, আগামী দিনেও থাকবে, কিন্তু তিনি ওই যে সংবিধানের প্রস্তাবনা সামনে রেখে বিভিন্ন বড় বড় জাতীয় শিল্প গড়ে তুললেন। বড় বড় সেচ প্রকল্প, বড় বড় কারখানা, সব জাতির সম্পদ, আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকায়, আমার আপনার দেওয়া জমানো ব্যাংকের টাকায় জাতীয় সম্পদ তৈরি হচ্ছে। আমরা দেখলাম আমাদের এখানে এই ঘড়ি বেরোলো, যে ঘড়ি ভারতবর্ষ কেন পৃথিবীর অন্যান্য জায়গায় বাজার তৈরি হলো। এরপরে ওই একচেটিয়া পুঁজিপতি ব্যবসায়ীরা ভয় পেয়ে গেলে তারাও পরিকল্পনা করতে শুরু করলেন। বামপন্থীরা তখন ভারতবর্ষের পার্লামেন্টের মুখে দাঁড়িয়ে ব্যাংক জাতীয়করণের প্রস্তাব নিয়ে লড়াই করেছিল। ব্যাংক জাতীয়করণ হয়েছে, ইন্স্যুরেন্স জাতীয়করণ হয়েছে, লাভ কি হয়েছে?
এই প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানিকে মোদি দিচ্ছেন, তারা কি করছেন? যারা চকচকে ঘর বানাচ্ছেন, আপনাকে ভুলিয়ে নিয়ে গিয়ে ইন্স্যুরেন্স করবার সময় এসি ঘরে বসিয়ে বলছে সই করুন, আপনি সই করছেন। এবং তারপরে কি হচ্ছে জানেন? একজন শিক্ষিকা উত্তরবঙ্গে গত কয়েকদিন আগে আমায় ফোন করেছেন যে দাদা বিপদে পড়ে গেছি। কি না, আমি অমন একটা প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানি থেকে লোন নিয়েছিলাম, লোন যা নিয়েছি আমাকে তার থেকে বেশি সুদ। মজা করে বললাম, প্রাইভেট অফিসে তো খুব চা খাওয়ায়, গেলে পরে কফি খাওয়ায়, আমাদের এলআইসি দপ্তরে গেলে তো কফি খাওয়াবে না, কিন্তু তোমার এই টাকাটা তুমি নিশ্চিত পেতে পারতে, এটাই হচ্ছে জাতীয়করণ। সেই টাকা নিয়ে পালিয়ে যেতে পারবে, সেই টাকা আমার দেশের কাজে লাগবে। কিন্তু আমরা এমন একটা সরকারকে নির্বাচিত করলাম, আমাদের ভুলবশত প্রচারের ধাক্কায় ভুলে গেলাম যে সরকার ক্ষমতায় এসেই আমার সমস্ত জাতীয় সম্পদ বিক্রি করে দিচ্ছে। আপনার পয়সা দিয়ে এয়ারপোর্ট তৈরি হলো, আপনার পয়সা দিয়ে রাস্তা তৈরি হলো, আপনার পয়সা দিয়ে রেল লাইন তৈরি হলো। এবং সেই রেল লাইন, রাস্তা, এয়ারপোর্ট, বন্দর সব তুলে দেওয়া হচ্ছে গুজরাটি ব্যবসায়ীর হাতে। কার স্বার্থে? স্বার্থটা সেই ব্যবসায়ী, সেই পরিবারে এবং বিজেপি এবং মোদী। বলে কি করে হলো বিজেপি মোদী? ওরা একটা আইন আনলেন, ইলেকট্রাল বন্ড। কত বলবো, আমি সব বলতে গেলে সারা থেকে যাবে। ইলেকট্রাল বন্ডে ও টাকা দিতে পারবেন পুঁজিপতিরা, কিন্তু কে দিচ্ছেন তার নাম বলা যাবে না। যারা পাচ্ছেন তারা পেয়ে যাবেন। ইলেকট্রাল বন্ডে ভারতবর্ষে বিজেপি ৬,০০০ কোটি টাকা পেয়েছে। আর আপনার দিদিমণির সততার প্রতীক, ভারতবর্ষের মধ্যে বিজেপি সর্বভারতীয় দল, সে পেয়েছে ৬,০০০ কোটি টাকা। আর এইরকম স্থানীয় দল, ওই ডিএমকে, আপ, সপা, কত দল আছে। আর আপনার সততার প্রতীকও আছেন, সেই মমতা পেয়েছেন ৫৪৬ কোটি টাকা পশ্চিমবঙ্গের কিছু রাজ্যে। এই টাকা কে দিয়েছে কেউ জানে না। এই টাকা কি খরচা হবে কেউ বলতে পারবে না, কেউ জিজ্ঞাসা করতে পারবে না। তাহলে আমি যদি ৫৪৬ কোটি টাকা নিই, যে আমাকে দিয়েছে সে তো জানে, সেটা আমাকে বলবে ওই টাকাটা আমি দিয়েছিলাম, এবার তুমি সরকারে আছো, আমাকে কিছু দাও। ও জানে কি করে দেবো? পশ্চিমবঙ্গে বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল, বামফ্রন্ট লেখাপড়া বিনা পয়সা করে দিয়েছে। গাঁয়ের ছেলেরা লেখাপড়া শিখছে, স্কুল হচ্ছে, তারা তো ধরে ফেলবে। বামফ্রন্ট ক্ষমতায় এসে জ্যোতিবাবু বললেন আমি তো রাজরাজ থেকে শাসন করবো না, আমি গণতন্ত্রকে মাটিতে নিয়ে যাব। গণতন্ত্রের মূল কথাই হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ। গণতন্ত্র, গণ কোথায় আছে? গণ আছে মাটির কাছে, ওদের টাকা দিয়ে চালাও। তৈরি হলো পঞ্চায়েত, তৈরি হলো পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। রাজীব গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি দেখলেন পশ্চিমবঙ্গে এই ব্যাপারটা খুব ভালো হয়ে গেছে। সাধারণ গরিব মানুষকে লেখাপড়া শিখছে, তারা চাষাবাদ করছে, তারা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে, সেখানে দারিদ্র্য কমছে। এইসব দেখে তখন তিনি বললেন তাহলে সংবিধান সংশোধন করো। সংবিধান সংশোধন করে বলা হলো সব রাজ্যেই বাধ্যতামূলক ভাবে পঞ্চায়েতি ব্যবস্থা চালু করতে হবে। আজকে যে পঞ্চায়েতি ব্যবস্থা পশ্চিমবঙ্গের দৃষ্টান্ত হয়ে দেশে চালু হলো, সেই পঞ্চায়েতি ব্যবস্থা এখন গুটিয়ে যাচ্ছে। তার কারণ পঞ্চায়েতে আপনি যাকে ভোট দেবেন ভাবছেন তাকে ভোট দিতে পারছেন না। ওরা বলছে ভোট কিসে? এই যে শাহজাহান, যার নাম লোক শুনছেন, সে তো লাইন দিয়ে বলতো এসেছেন বুথ ঘুরে চলে যান, ভোটটা আমি দেবো। একবার না বহুবার হয়েছে, আমার অভিজ্ঞতা আছে। আমার সঙ্গে শাহজাহানের লোকেদের কত ঝগড়া বিতর্ক, আমাকে একটু ভয় পায়, জানি না কেন ভয় পায়। কিছু তর্ক করবেন না, আপনার সাথে ঝামেলা করলে আপনি চলে যাও। কিন্তু এটা বলে যে আপনি কতক্ষণ থাকবেন বুথে, আপনি কতক্ষণ থাকবেন? আধ ঘন্টা। তারপর সত্যি তো আমার পক্ষে ২৪ ঘন্টা দাঁড়িয়ে থাকা সম্ভব না, আমাকে অনেক জায়গায় ঘুরতে হবে। আপনার ভোট দেওয়ার যে অধিকার, প্রজাতন্ত্রের যে প্রাথমিক অধিকার, সেটাও কেড়ে নেওয়া হচ্ছে। তা আমরা কি করবো? আমি কেন বিবেকানন্দের কথা বললাম, কেন মাস্টারদের কথা বললাম? তারা তো তখন সুখে থাকতে পারতেন। বিবেকানন্দ তো অতদূর কষ্ট করে যাওয়ার দরকার ছিল না, হিন্দুত্ববাদীদের সাথে গা মিলিয়ে চলতে পারতেন, তিনি অনেক আরামে থাকতে পারতেন।
মাস্টারদা তো দরকারই ছিল না। মাস্টারদা এমন সম্মান, এমন শ্রদ্ধা আদায় করেছিলেন, মাস্টারদা গ্রামে লুকিয়ে আছেন, তাকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে, তার মাথার দাম তখনকার দিনে 1000 টাকা, আজ হয়তো সেটার দাম হতে পারে 10 লক্ষ টাকা, আরো বেশি হতে পারে, সেই সময় 1000 টাকা। একজন ভাবলো আমি 1000 টাকা পাবো, সে তাড়াতাড়ি গিয়ে পুলিশকে খবর দিল। কেন? তার বউ সে পাশের গাড়ি গিয়ে শুনেছে এখানে মাস্টারদা আছে, বউ গিয়ে বলেছে ওরে দেবতা দর্শন করে এলাম, তুমি জানো? তুমি কাকে দর্শন করলে? আরে এখানে মাস্টারদা আছেন, চলো চলো দেখে আসি। সে বেটা বললো ও মাস্টারদা আছে, তুমি কাউকে বলোনি, আমি এক্ষুনি যাচ্ছি দেবতা দর্শন করতে। সে চলে গেল পুলিশের কাছে, পুলিশকে খবর দিল, পুলিশ এসে মাস্টারদাকে ধরে নিয়ে গেল। সে আনন্দ করে খেতে বসেছে, তার বউটাকে খাবার সাজিয়ে দিয়েছে থালায়। গ্রামের আরেকটি ছেলে এসে এক কোপে তার গলাটা নামিয়ে দিল, তার নাম হচ্ছে নেত্র সেন। তার বউকে পুলিশ জিজ্ঞেস করছে আরে কে মারলো, তুমি তো দেখেছো? বলছে না আমি তো দেখতে পারিনি কে মেরেছে। পরবর্তীকালে তিনি বলেছেন ওই দেবতার মতো মানুষকে যে ধরিয়ে দেয় সে আমার স্বামী হতে পারে, তাকে আমি ঘেন্না করতাম, সেজন্যই আমি এত অত্যাচার সহ্য করে পুলিশের কাছে তার নাম বলিনি। ইতিহাসের পাতায় দুটো নামই আছে, কোন নামটাকে আপনারা গ্রহণ করবেন? আমি আপনাদের কাছে দীর্ঘ বক্তৃতা করব। পশ্চিমবঙ্গে যতটুকু সম্মাননা ছিল পৃথিবীর কাছে, ভারতবর্ষের কাছে, প্রত্যেকটা ক্ষেত্রে পশ্চিমবঙ্গকে আজকে ওরা কলঙ্কিত করেছে। শিক্ষাক্ষেত্র, যে শিক্ষায় পশ্চিমবঙ্গ ভারতবর্ষে এগিয়ে থাকা অংশের একটাও ছিল। আমাদের গায়ে গায়ে ছেলেরা যখন স্কুল পেল, আপনাদের মনে থাকতে পারে, যারা আমাদের বয়সী মনে থাকবে, আমাদের সময় যখন পরীক্ষা হতো কোন স্কুল থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে আমরা বলে দিতাম। আমাদের বন্ধুদের মধ্যে বাজি হতো, তুই বল কোন স্কুল ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, আমরা বলে যাবে এই 2-3টে স্কুলের নাম ছিল তাদের থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। তাই হতো, অন্য কোন স্কুলে হতো না। বাম সরকার ক্ষমতায় আসার পর যখন শিক্ষার প্রসার হলো, গায়ের ছেলে সে গায়ে থাকবে, সেখানে সে পড়াশোনা করেছে, তার গায়ের ছেলে সে লেখাপড়া শেখাবে, একটা অন্যরকম আত্মসম্মান বোধ, আত্মমর্যাদা বোধ কাজ করতো। সরকার বলল তুমি তোমার গায়ের ছেলেদের পড়াও, আমি তোমাকে বেতন দেব, তোমার বেতন এমন হবে যা সরকারি কর্মচারীদের থেকে কম নয়। এই যখন বামফ্রন্ট চালু করলো, গায়ে গায়ে স্কুল হয়ে গেল। এবং তারপর আপনারা নিশ্চয়ই জানেন রেজাল্ট বেরোলো, ফার্স্ট হয়েছে কে? আরে ফার্স্ট হয়েছে তো বাঁকুড়ার ওই জেলার একটি ছেলে। কি করে সে ফার্স্ট হলো? বিধানসভায় দাঁড়িয়ে তৃণমূলের এক এমএলএ বললেন এই সব বামফ্রন্টের চক্রান্ত, বামফ্রন্ট চক্রান্ত করে গায়ের ছেলেদের পাস করে দিচ্ছে যাতে শহরের ছেলেরা আর না এগিয়ে যেতে পারে। আর শহরের বাবুরা কি ভাবলেন, আরে সবাই যদি লেখাপড়া শিখে যায় তাহলে আমাদেরকে দাম দেবে। ব্রাহ্মণ্যবাদীরা তো বলেছে সবার লেখাপড়া শেখার অধিকার নেই, সবার বেদ পড়বার অধিকার নেই, মেয়েদেরও বেদ শিক্ষার অধিকার নেই। তাহলে কি হবে? তাহলে হবে গার্গী যখন যাজ্ঞবল্কে বলল আমার সঙ্গে আপনি আসুন তো তর্কে, হোক লড়াই, যাজ্ঞবল্কে হেরে গেলেন। হেরে গিয়ে বললেন তুমি নারী, তুমি যদি বেদ নিয়ে আরেকটা কথা বলো তোমার গলা আমি নামিয়ে দেবো। সমাজের সবাই যাজ্ঞ বলল মহাপুরুষ, ওই মহিলার এই সাহস হয় কি করে? এই দরজালা মহিলা সেই যাজ্ঞবল্কে তর্কে বিতর্কে আহ্বান করছে। মেয়েদের লেখাপড়া করলে সে তাড়াতাড়ি বিধবা হবে, এই সমস্ত গল্প চালু হলো। গ্রামে গ্রামে 7, 8, 9 এখনো 18 বছর নিচের মেয়েদের বিয়ে হয়। আর বিদ্যাসাগর হাঁটুর ওপর কাপড় তুলে নেমে বললেন না লেখাপড়া শেখাতে হবে। তাকে মারবার কত কৌশল হয়েছিল সবটা জানি। সেই বাংলা, যে বাংলায় রামমোহনের নাম শুনলে যে কোনো চেতনাবাদী মহিলা মাথা নত করে। আমার অভিজ্ঞতা আছে, ব্রিস্টল শহরে এক মহিলা, তার নাম হচ্ছে লারা কনট্রাক্টর। তিনি আমাকে বলেছিলেন যে সে রাজা। আমি বললাম রাজা কেন বলছো? রাজা তো একটা ফিউডালদের কথা। তিনি বলে আরে তুমি কি বলছো? হি ইজ দি কিং অফ দি উইমেন্স হার্ট। মেয়েদের মনের রাজা, মেয়েদের সম্মান সে দিয়েছে,
মেয়েদের সে বাঁচিয়ে তুলেছে, সতীদাহর নাম করে মেয়েদের পুড়িয়ে মারা হতো তোমাদের দেশে, সে রক্ষা করেছে। সেই দেশের আমরা উত্তরাধিকারী হয়ে থাকি। আমাদের প্রত্যেককে দায়িত্ব নিতে হবে, আমাদের শপথ নিতে হবে যে আমরা আমাদের বাংলাকে পূর্ব মহিমায় ফিরিয়ে আনবো। ভুল ত্রুটি বিচ্যুতি ছিল না, হয় না, ভুল ত্রুটি বিচ্যুতি থাকবে না তা হয় না, কিন্তু ভুল ত্রুটি বিচ্যুতি এক জিনিস, আর পরিকল্পিত ভাবে আমার সমস্ত গরিমাকে ধ্বংস করার এক জিনিস। আজকে পশ্চিমবঙ্গে পরিকল্পনা করে দুর্নীতি হচ্ছে, পরিকল্পনা করে গুন্ডাবাজি হচ্ছে, যে যত বড় গুন্ডা সে তত বড় তৃণমূলের নেতা। আমি একথা গলাবাজি করে সব জায়গায় বলি, কারো স্পর্শ করার মতো সাহস আজও হয়নি। আমাদেরও মাথা উঁচু করে বলতে হবে, তুমি যদি সৎ হও, তুমি হতে পারো বাম বিরোধী, কিন্তু সৎ যদি হও তুমি তৃণমূলের সঙ্গে থাকতে পারো না। তুমি তৃণমূলের সঙ্গে আছো মানে তুমি অসৎ। যতই তুমি দাবি করো না কেন, আমি তো ভাগ নিইনি, তুমি ভাগ নিয়েছো কি নাওনি পরের কথা, যে ভাগ নিচ্ছে তাকে তুমি সমর্থন করো, এটাই তোমার সবচেয়ে বড় অপরাধ। সেই অপরাধের বিরুদ্ধে আজকে আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে। আমার গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করতে হবে, আমার পঞ্চায়েত তৈরি করতে হবে, আমার জেলা পরিষদ তৈরি করতে হবে, এবং আমি যাকে পঞ্চায়েত জেলা পরিষদে নির্বাচিত করব, সে যদি আমার দাবির মান্যতা না দেয় তাকে আমি আবার ভোট করে তাড়িয়ে দিতে পারবো। এখন আপনি চোর যদি নির্বাচিত হয় তাকে তাড়াতে পারবেন না। সাম্প্রতিককালে একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করে দিই। নন্দীগ্রামে এত কিছুর মধ্যে একটা পঞ্চায়েতে ভোট হয়েছে, এদিকে 12 ওদিকে 11, তৃণমূলের 11। যেদিনকে প্রধান নির্বাচন হবে সেদিন পুলিশ গিয়ে হাজির, ওই সিপিএমের নেতাটাকে গ্রেপ্তার করতে হবে আজকে। আরে একটু দাঁড়ান, ভোটটা হয়ে যাক, না আগেই গ্রেপ্তার করতে হবে। তাকে গ্রেপ্তার করে নিয়ে গেল, তাহলে 12 জনের 1 জন কমে গেল, এবং আরো যারা ছিলেন তাদের ভয় দেখিয়ে সরিয়ে দেওয়া হলো। তৃণমূল বললো আমরা জিতে গেছি, পঞ্চায়েত প্রধান ইত্যাদি সব আমাদের জয়, দিদিমণির জয়। আমি আদালতে গেলাম, আদালতে গিয়ে বিচারপতিকে বললাম যে আপনার বিবেক কি বলে, কনস্টিটিউশনাল যে মোরালিটি কি বলে, আর কিছু আমি শুনতে চাই না। আদালত থেকে নির্দেশ দিল, ওদেরটা বাতিল হলো। 12 জনের যারা ছিল তারা জিতলো, তারা পঞ্চায়েত দখল করেছে। তৃণমূলে আঙুল কামড়াচ্ছে, বলছে কেন কোর্ট এটা করবে, এখন লাগাচ্ছে কেন কোর্ট করবে, আমরা যা করার করবো। এই গুন্ডারাজকে যারা সমর্থন করে, সে তৃণমূলের যতই আপাত শিষ্ট ভদ্র মানুষ হন না কেন, ব্যক্তিগতভাবে তাকে ভালোবাসা জানিয়ে বলি, আপনিও অপরাধের শরিক, আর অপরাধের শরিক হবেন না। বেরিয়ে আসুন, মানুষের পক্ষে দাঁড়ান, জীবনের পক্ষে দাঁড়ান, ভারতবর্ষের সংস্কৃতির পক্ষে দাঁড়ান। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি।